ক্লাস 10-এর আজকের আমার ভিডিওর বিষয় জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডস। জৈব কথাটা কোথা থেকে এসছে আমরা জানি, জীব থেকে জৈব কথাটা এসছে। এই যে জৈব যৌগ, তার একটা ইতিহাস আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা এরকম যে 1775 সালে বিজ্ঞানী লেমারি পদার্থগুলোকে প্রথমে 3টে ভাগে ভাগ করেন, যে উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ। উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ এটা ভাগ করেন 1675 সালে বিজ্ঞানী লেমারি। পরে প্রায় 100 বেশি বছর পরে 1784 সালে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে তিনি দেখান পরীক্ষার সাহায্যে যে অন্তত উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থে কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত আছে। উদ্ভিজ্জ এবং প্রাণীজ সমস্ত পদার্থে কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত আছে। এটা বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে 1784 সালে এই পরীক্ষার সাহায্যে দেখালেন। তা এর সাহায্যে এই যে উনি দেখালেন, তার মানে প্রকৃতিগতভাবে বা উৎপত্তিগতভাবে বা গঠনগতভাবে উদ্ভিজ্জ এবং প্রাণীজ এই দু ধরনের পদার্থের মধ্যেই কার্বন এবং হাইড্রোজেন আছে। তাই তারপরে তখন থেকে প্রকৃতিজাত পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জৈব পদার্থ বা জীব থেকে প্রাপ্ত পদার্থ, এবং আর একটা হলো জড় বস্তু থেকে প্রাপ্ত পদার্থ বা অজৈব পদার্থ। কিন্তু এই যে জৈব পদার্থগুলোর সম্বন্ধে মানুষের একটা ধারণা ছিল মোটামুটি 1828 সালের আগে পর্যন্ত, যে যেমন ফুল ফল, মানুষ তখন দেখেছে ফুল ফল গাছ যে তৈরি করে, সেই ফুল ফলকে মানুষ কৃত্রিমভাবে তৈরি করতে পারে না। তা বিজ্ঞানী বার্জেলিয়াস সেই সম্বন্ধে একটা ধারণা প্রকাশ করেন 1815 সালে। বিজ্ঞানী বার্জেলিয়াস 1815 খ্রিস্টাব্দে একটা তিনি তত্ত্বের কথা বলেন, জৈব পদার্থের সম্পর্কিত একটা তত্ত্ব, যে যেহেতু ফুল ফল এগুলোকে বাহ্যিকভাবে তৈরি করা যায় না, তাই ওইগুলো মানে উদ্ভিজ্জ এবং প্রাণীজ তাদের দেহের মধ্যেই তৈরি করা সম্ভব, বা তাদের দেহের মধ্যেই তৈরি হওয়া সম্ভব, কৃত্রিমভাবে মানুষ তৈরি করতে পারে না। তার কারণ হচ্ছে ওগুলো তৈরি করতে গেলে একটা ভাইটাল ফোর্স লাগে বা প্রাণ শক্তি লাগে, যেটা প্রাণ শক্তির অবতারণা উনি করলেন। প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স এর প্রয়োজন। সেই প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স উদ্ভিদ এবং প্রাণীতে আছে বলেই তারা সেই সমস্ত পদার্থগুলোকে তৈরি করতে পারে যেগুলো আমরা বাহ্যিকভাবে তৈরি করতে অপারগ। এরপরে বিজ্ঞানী ভোলার 1828 সালে একটা এমন পরীক্ষা করেন যেখান থেকে এই যে বিজ্ঞানীদের ধারণা সেটা আমূল পরিবর্তন হয়। তিনি কি করলেন না, বিজ্ঞানী ভোলার 1828 সালে বিজ্ঞানী ভোলার অ্যামোনিয়াম সায়ানেট এটা একটা অজৈব পদার্থ, সেইটাকে তাপ দিয়ে উনি ইউরিয়া প্রস্তুত করতে সক্ষম হন। এই ইউরিয়া প্রাণীদেহের মূত্রে পাওয়া যায়, তাই এটা একটা প্রাণীজ পদার্থ, প্রাণী থেকে উৎপন্ন পদার্থ। তাহলে একটা অজৈব পদার্থ থেকে প্রথম জৈব পদার্থ তৈরি করা গেল, সেটা করলেন বিজ্ঞানী
ভোলার 1828 সালে। তারপরেই বিজ্ঞানীরা নড়ে চড়ে বসলেন, না তাহলে তো যে জৈব পদার্থের কথা বলা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা যাবে না, সেই ধারণাটা তাহলে ভুল ধারণা, তাহলে জৈব পদার্থ কৃত্রিমভাবে তৈরি করা যায়। এর পরেই বিজ্ঞানীরা এই ধারণার বশবর্তী হয়ে যে জৈব পদার্থ প্রাণীদেহের বাইরে বা উদ্ভিদ দেহের বাইরে তৈরি করা যায়, সেই ধারণার বশবর্তী হয়ে 1845 সালে বিজ্ঞানী কোলবে 1845 সালে বিজ্ঞানী কোলবে এই বিক্রিয়াটা একটা মানে পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া, এটা পুনর্বিন্যাস হয়েছে, এখানে নাইট্রোজেনগুলো পুনর্বিন্যাস হয়েছে, এটাকে বলে পারমাণবিক, এই ধরনের বিক্রিয়াটাকে বলে পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস বিক্রিয়া। তো যেটা আমি বলছিলাম যে 1845 সালে বিজ্ঞানী কোলবে তিনি জৈব যৌগ অ্যাসিটিক অ্যাসিডের সংকেত তোমরা পেয়েছো, আগে অ্যাসিটিক অ্যাসিডের নাম তোমরা শুনেছো। তো সেই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH। সেই অ্যাসিটিক অ্যাসিডকে উনি তৈরি করতে সক্ষম হন, এটা অ্যাসিটিক অ্যাসিড। এটা উনি তৈরি করতে সক্ষম হন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে, অর্থাৎ এটি উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাহায্যে তিনি এই যে মৌলিক পদার্থ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তিনি এই অ্যাসিটিক অ্যাসিডকে তৈরি করতে সক্ষম হন। এরপরেই বিজ্ঞানীরা বিভিন্ন জৈব যৌগকে তার উপাদান থেকে তৈরি করতে সক্ষম হয়েছেন। 1845, এটা 1845 খ্রিস্টাব্দের ঘটনা। এবার 1865 সালের ঘটনা। বিজ্ঞানী বার্থেলো তিনি মিথেন গ্যাস তৈরি করেন তার উপাদান থেকে CH4, মিথেন গ্যাস তৈরি করেন। বিজ্ঞানীর নাম হচ্ছে বার্থেলো, আর এনার নাম হচ্ছে বিজ্ঞানী কোলবে। বিজ্ঞানী বার্থেলো মিথেন গ্যাস তৈরি করতে সক্ষম হলেন। এই মিথেন গ্যাস তৈরি করতে সক্ষম হলেন এবং তিনি এই রকম প্রস্তুতির সাহায্যে দেখালেন আর কি, মানে এই যে প্রস্তুতির ধরন তার সাহায্যে বহু জৈব যৌগ উনি পরীক্ষাগারে, রসায়নগারে তৈরি করতে পারলেন। যে পারার জন্য, যে সফলতার জন্য বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিলেন যে প্রাণশক্তির যে ব্যাপারটা, সেই প্রাণশক্তির ধারণাটা অস্তিত্ব বা প্রাণশক্তির ধারণার তত্ত্বটা সেখানে অবলুপ্ত হলো। তার মানে প্রাণশক্তি বলে কিছু নেই, এটা তৈরি করা সম্ভব জৈব যৌগগুলোকে কৃত্রিমভাবে জীবদেহের বাইরে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে বিজ্ঞানী ল্যাভোসিয়ের যেমন বলেছিলেন যে সজীব পদার্থ, উদ্ভিদ দেহ এবং প্রাণীদেহ পদার্থের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো মৌলিক পদার্থ থাকবেই, কার্বন হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ অর্থাৎ জীবদেহ থেকে প্রাপ্ত যৌগ তৈরি করা যাবে না। তো সেইখান থেকে ধারণা করা হলো যে কার্বন রয়েছেই জৈব যৌগের মধ্যে, এবং তারপরে বিজ্ঞানী বার্থেলো, বিজ্ঞানী কোলবে ইত্যাদি প্রমুখ বিজ্ঞানীগণ তারা প্রমাণ করলেন বা তারা রসায়নগারে তৈরি করলেন যে সমস্ত জৈব যৌগ সেখানে কার্বন মৌলিক পদার্থ হিসেবে উপস্থিত আছে। তাই কার্বন, জৈব যৌগে কার্বনের গুরুত্ব অনস্বীকার্য, অর্থাৎ জৈব যৌগে কার্বনের গুরুত্ব রয়েছে। কার্বন ছাড়া জৈব যৌগ অসম্ভব ব্যাপার। জৈব যৌগের কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে, এরপরে অক্সিজেন থাকতে পারে, নাও থাকতে পারে, সালফার থাকে, কিছু ক্ষেত্রে ফসফরাস থাকে, নাইট্রোজেন থাকে, এইসব মৌলগুলো থাকে। খুব গুটি কয়েক সংখ্যক মৌলিক পদার্থ নিয়ে জৈব যৌগের ভাণ্ডার তৈরি হয়েছে। বিভিন্নভাবে বন্ধনের সাহায্যে তারা যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি হয়।
এখন আমরা পড়ব জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। তো সেই পার্থক্যগুলো পড়তে গেলে আমাদের 4টে এখানে প্যারামিটার ঠিক করেছি পার্থক্যের জন্য। জৈব এবং অজৈব যৌগের পার্থক্য, সেখানে জৈব অজৈব যৌগ। প্রথম প্যারামিটারটা হচ্ছে যে গলনাঙ্ক। গলনাঙ্ক জৈব যৌগের গলনাঙ্কটা খুবই কম। সাধারণ অবস্থায় বেশ কিছু জৈব যৌগ আছে গ্যাসীয়, সাধারণ অবস্থা মানে সাধারণ তাপমাত্রায় বেশ কিছু জৈব যৌগ আছে গ্যাসীয় অবস্থায় থাকে। তারা গ্যাসীয় অবস্থা থাকার অর্থ কি? তার মানে তাদের গলনাঙ্ক, তার মানে তাদের তার মানে তাদের স্ফুটনাঙ্কটাই অনেকটা কম। তাহলে গলনাঙ্ক তো আরও কম হবেই। তাদের কঠিন অবস্থাটা অনেকটাই মানে মাইনাস টেম্পারেচারে থাকে, ঋণাত্মক টেম্পারেচার থাকে। তা গলনাঙ্কটা এদের জৈব যৌগের কম। কঠিন জৈব যৌগ আছে খুব বেশি, উদাহরণ নেই, আছে অনেক, তবুও মানে যত সংখ্যক জৈব যৌগ রয়েছে তাদের মধ্যে বেশ কিছু জৈব যৌগ সাধারণ তাপমাত্রায় তরল এবং গ্যাসীয় পদার্থ, এবং তাদের কঠিন অস্তিত্বও রয়েছে। তাদের গলনাঙ্কগুলো স্বাভাবিক উষ্ণতার থেকে বেশি। আর যারা গ্যাসীয় অবস্থায় রয়েছে, তরল অবস্থায় রয়েছে, তাদের গলনাঙ্কগুলো আমাদের এই স্বাভাবিক উষ্ণতার থেকে অনেকটা কম। কিন্তু উল্টো দিকে অজৈব যৌগের ক্ষেত্রে দেখব কি, বেশিরভাগ অজৈব যৌগের এই কঠিন পদার্থ তাদের গলনাঙ্ক তার মানে রয়েছে উচ্চ, এবং গলনাঙ্কটা উচ্চ গলনাঙ্কের। এটা অজৈবের ক্ষেত্রে দেখব আমরা। এরপরে দেখব স্ফুটনাঙ্ক। একইভাবে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে বলা যায়, স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও একইভাবে বলা যায় যে জৈব যৌগের স্ফুটনাঙ্ক অনেকটা কম। তারা স্বাভাবিক উষ্ণতায়, স্বাভাবিক তাপমাত্রায় বেশ কিছু গ্যাসীয় অবস্থায় থাকে, তার মানে স্ফুটনাঙ্কটা স্বাভাবিক তাপমাত্রারও নিচে, যেমন মিথেন গ্যাস স্বাভাবিক তাপমাত্রার নিচে। অজৈব যৌগের ক্ষেত্রে উদাহরণ আছে কিছু গ্যাসীয় পদার্থের, কিন্তু জৈব যৌগের তাদের স্ফুটনাঙ্ক গলনাঙ্কটা মানে তুলনামূলকভাবে অজৈব যৌগের থেকে অনেকটা কম হয়। এবার বিভিন্ন দ্রাবকের দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্যতা। দ্রাব্যতা কাকে বলে আমরা একটু ঝালিয়ে নিই। দ্রাব্যতা হচ্ছে যে পদার্থের একটা রাশি, যে রাশির দ্বারা বোঝা যায় যে কোনো একটা পদার্থ, কঠিন পদার্থ, সাধারণত কঠিন পদার্থ বা তরল পদার্থও হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও হবে, তারা কোনো দ্রাবকে দ্রবীভূত হতে পারে কি না। 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হতে পারে তাকে বলছি আমরা দ্রাব্যতা। সেই দ্রাব্যতার নিরিখে এবার যার দ্রাব্যতা যত বেশি, 100 গ্রাম দ্রাবকে সে তত বেশি দ্রবীভূত হতে পারবে, তার মানে দ্রাব্যতা তার বেশি হবে। তো জৈব যৌগগুলোকে দেখা যায় সাধারণত তারা কোনো ধ্রুবীয় দ্রাবক, যেমন হচ্ছে জলে দ্রবীভূত হতে পারে না। যেমন তেল একটা জৈব যৌগ, তেল জলে দ্রবীভূত হতে আমরা দেখি না। মোম একটা জৈব যৌগ, মোম জলে দ্রবীভূত হতে আমরা দেখি না। রং জলে দ্রবীভূত হয় না ইত্যাদি। তেল রং, বিশেষ করে তেল রং জলে দ্রবীভূত হয় না। কিন্তু আবার ধরো অ্যাসিটিক অ্যাসিড, অ্যালকোহল, এগুলোও জৈব যৌগ, তারা জলে দ্রবীভূত হয়। চিনি জৈব যৌগ, জলে দ্রবীভূত হয়। এইরকম কিছু জৈব যৌগ আছে জলে দ্রবীভূত হয়। তার কারণ কিছু একটু অন্য ধরনের কারণ আছে। তাছাড়া তাদের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড, এই যে ব্যতিক্রমী কিছু যৌগ আছে, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, এগুলো যে জলে দ্রবীভূত হয় তার কারণ হচ্ছে এরা খানিকটা পোলার, মানে এদের মধ্যে মানে এরা পোলার বলতে, পোলার বা ধ্রুবীয় কাকে বলে একটুখানি বলে দিই আমি। যেমন ধরো জল, H2O, তড়িৎ ঋণাত্মকতা আমরা পড়েছি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। তাই অক্সিজেন হাইড্রোজেন এখানে বন্ধনে যে ইলেকট্রন জোড়টা ব্যবহৃত হয়েছে সেটা অক্সিজেন হাইড্রোজেনের মাঝামাঝি জায়গায় থাকার কথা, কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য
ইলেকট্রন জোড়গুলো কিছুটা অক্সিজেনের দিকে সরে যায়। এই দিকের ক্ষেত্রেও ঘটে, এই দিকের ক্ষেত্রেও ঘটে। তাহলে অক্সিজেনের দিকে সরে যাওয়ার জন্য কি হলো না, অক্সিজেনটা সামান্য ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে গেল। তাহলে অক্সিজেন যদি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়, হাইড্রোজেনের দিক থেকে ইলেকট্রনটা সরে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন ধনাত্মক চার্জ বিশিষ্ট হচ্ছে। ডেল্টা, এটাকে বলে ডেল্টা, মানে খুব সামান্য জিনিসকে বোঝানোর জন্য ডেল্টা এই সংকেতটা ব্যবহার করা হয়। তো এখন এই যে বিষয়গুলো আসছে, এর ফলে কি হচ্ছে, এখানে আমি একটা অণুকে কল্পনা করছি, যে অণুটার, এগুলোকে খানিকটা ওভাল শেপে ধরা হয়, যে অণুটার একটা প্রান্ত মাইনাস চার্জ, একটা প্রান্ত প্লাস চার্জ। এই যে পোলার, পোল মানে কি আমরা জানি, পোল মানে মেরু। মেরু বলতে কি, কোথা থেকে মেরু কথাটা আসছে না, চুম্বক থেকে, উত্তর মেরু দক্ষিণ মেরু। এখানেও দুটো ঠিক বিপরীত মেরু তৈরি হচ্ছে, একটা প্লাস মেরু, একটা মাইনাস মেরু, বা প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত। এইটাকেই বলা হচ্ছে পোলার, পোলারিটি। এইটাকেই বলা হচ্ছে ধ্রুবীয়তা। তা এইরকম ধ্রুবীয়, জল হচ্ছে ধ্রুবীয়, তাই প্লাস মাইনাস যেখানে সামান্য থেকে যাবে, অর্থাৎ আয়নীয় যৌগগুলো যেখানে প্লাস মাইনাস আছে, প্লাস আয়ন মাইনাস আয়ন, তারা জলে একদম সুন্দর দ্রবীভূত হতে পারে। কিন্তু অজৈব যৌগগুলোর ক্ষেত্রে এরকম প্লাস মাইনাস বেশিরভাগ ক্ষেত্রে হয় না, তাই তারা জলে দ্রবীভূত হতে পারে না। এই যে বললাম অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এদের ক্ষেত্রে প্লাস মাইনাস খানিকটা তৈরি হয় অক্সিজেন থাকার জন্য, তাই তারা জলে দ্রবীভূত হতে পারে। তবে সেগুলো ব্যতিক্রমী। বেশিরভাগ জৈব যৌগই তেল জাতীয় জৈব যৌগ, চর্বি জাতীয় জৈব যৌগ, এই যে মোম বলছি, এইরকম জৈব যৌগ, অসংখ্য জৈব যৌগ আছে যেগুলো জলে দ্রবীভূত হতে পারে না। উল্টো দিকে অজৈব যৌগগুলো বেশিরভাগই জলে দ্রবীভূত হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, জৈব যৌগগুলো হলে দ্রবীভূত হয় কিসে? জৈব যৌগগুলো দ্রবীভূত হয় ওই রকম অধ্রুবীয় দ্রাবকে, মানে বেনজিন, অ্যাসিটোন, অ্যাসিটোনের নামটা বললাম, আমি পড়বো এখানে, অ্যাসিটোন, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন ইত্যাদি দ্রাবকে, এগুলো সব তরল পদার্থ, ইত্যাদি দ্রাবকে জৈব যৌগগুলো দ্রবীভূত হতে পারে। তেল একটা দ্রাবক, যে কোনো ক্ষেত্রে আমরা জানি দুটো যদি তেল মেশাই, কেরোসিন তেলের সঙ্গে যদি আমরা তোমার সর্ষের তেল মেশাই, তাহলে দ্রবীভূত হয়ে যাবে, গুলে যাবে। কিন্তু কেরোসিন তেল জলে গুলবে না, কেরোসিন বা সর্ষের তেল জলে গুলবে না, ঠিক আছে? আর অজৈব দ্রাবক, অজৈব যৌগগুলো, সেগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারা আবার এই সমস্ত দ্রাবকে দ্রবীভূত হতে পারে না, এই সমস্তগুলোকে দ্রবীভূত হতে পারে না। এগুলোকে বলে নন পোলার দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় দ্রাবক, অধ্রুবীয় দ্রাবক এগুলোকে বলে। আর এইটাকে বলছি আমরা ধ্রুবীয় দ্রাবক। এরপর আর একটা প্যারামিটার, সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। উপযুক্ত শর্তে, আমি এই তিনটে বুঝলাম, আর একটা লিখবো, উপযুক্ত শর্তে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবহন কারা করে? আমরা জেনেছি তড়িৎ পরিবহন আয়নরা করে। তা যেহেতু জৈব যৌগগুলো সাধারণত আয়নিত হয় না, তাই জৈব যৌগ তড়িৎ পরিবাহিতা, তাই জৈব যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে আছে, মানে তার যে দ্রাবকে দ্রবীভূত হতে চায়, এই যে বললাম নন পোলার দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক, সেই উপযুক্ত দ্রাবকে সে দ্রবীভূত হয়ে আছে, কিন্তু সে তড়িৎ পরিবহন করতে পারছে না। অপরদিকে অজৈব যৌগগুলো সাধারণত যেগুলো আয়নীয় যৌগ, সেই আয়নীয় যৌগগুলো জলীয় দ্রবণে, অর্থাৎ জলের মধ্যে তারা আয়ন আকারে বিস্তৃত থাকে, ফলে আয়নের উপস্থিতির জন্য এগুলো তড়িৎ পরিবহন করতে সক্ষম। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে, ওই যে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো মৃদু তড়িৎ পরিবহন করতে পারে, খুব মৃদু অ্যাসিড। এই যে লেবুর রস, এটা একটা জৈব পদার্থ,
লেবুর রসে সাইট্রিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, সেই সাইট্রিক অ্যাসিড, এইগুলো তড়িৎ পরিবহন করতে পারে। এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম। তবে সাধারণভাবে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। আর অজৈব যৌগগুলোর মধ্যে আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করতে পারে জলীয় দ্রবণে। আয়নীয় যৌগগুলো উপযুক্ত দ্রাবকে বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। এবারে আমরা একটা অন্য বিষয় পড়ব, জৈব যৌগের গঠন বা কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের চতুর্যোজ্যতা, কার্বনের চতুর্যোজ্যতা মানে টেট্রাভ্যালেন্সি। আমরা জানি কার্বনের 6টা ইলেকট্রন আছে, সেই 6টা ইলেকট্রনের মধ্যে কে কক্ষপথে 2টো থাকে, এল কক্ষপথে 4টে থাকে। এই এল কক্ষপথে থাকা 4টে ইলেকট্রন এ কি করবে না, সেও তো অষ্টক পূর্তি ঘটাতে চায়। তার মানে কিন্তু 4টে ইলেকট্রন আছে বলে সে 4টে ইলেকট্রন ছেড়ে দিয়ে বা 4টে ইলেকট্রন গ্রহণ করলে পুরোপুরি সেখানে গ্রহণ করতে গেলে তার অনেকটা অসুবিধে আছে। কারণ 4টে ইলেকট্রন গ্রহণ করা মানে ওখানে বিকর্ষণ হবে। একটা ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আর ইলেকট্রনগুলোকে গ্রহণ করা অসুবিধাজনক। তাই কি করলো না, কার্বন কি করে অষ্টক পূর্তি ঘটায় সমযোজী বন্ধনের দ্বারা। সমযোজী বন্ধন তৈরি করে কার্বন তার অষ্টক পূর্তি ঘটায়। তো সেরকম একটা যৌগ আমরা জানি মিথেন। মিথেনের গঠন কেমন হবে সেই নিয়ে বিজ্ঞানীদের, অর্থাৎ কার্বনের যে 4টে যোজ্যতা, আমি মিথেনের ক্ষেত্রে বলি যে CH4, তার মানে কার্বনের ক্ষেত্রে 4টে বন্ধন হাইড্রোজেনের সঙ্গে রয়েছে। তা এই 4টে বন্ধন কেমনভাবে চলে, অর্থাৎ এটা কি সমতলীয় নাকি মানে ত্রিমাত্রিক তলে আছে, বা সঠিক গঠনটা কেমন, এই নিয়ে বিজ্ঞানীদের অনেক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানী কেকুলে 1859 সালে 1859 বিজ্ঞানী কেকুলে প্রস্তাব করেন যে এই যে 4টে কার্বনের যোজ্যতা, সেই যোজ্যতাগুলোর মধ্যে 90 ডিগ্রি কোণের ব্যবধান আছে এবং এটা সমতলীয়, অর্থাৎ একই সমতলে আছে। আমি যদি হাইড্রোজেনটা না দিই, কার্বনের চতুর্যোজ্যতাকে দেখাতে পারবো কার্বন এই 4টে যোজ্যতা এরকম পরস্পর একের সঙ্গে অপর কোণটা যোজ্যতাটা 90 ডিগ্রি কোণে রয়েছে। কিন্তু এই প্রস্তাব এটা কে দিলেন না, বিজ্ঞানী কেকুলে, কয়েকা কয়শৌ লয়কা 1859 সালে। কিন্তু এই যদি স্ট্রাকচারটা ধরে নেওয়া হয় তাহলে কিন্তু এর অনেকগুলো বৈশিষ্ট্যকে বা ধর্মকে ব্যাখ্যা করা যায় না। এরপরে যেহেতু ব্যাখ্যা করা যাচ্ছে না, তার মানে বিজ্ঞানীদের মনে ধারণা হলো তাহলে সঠিকভাবে তার গঠনটাকে বর্ণনা মানে পাওয়া যায়নি, এখনও সঠিকভাবে পাওয়া যায়নি তার গঠনটা কেমন। সেই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে 1874 সালে বিজ্ঞানী ভ্যান টফ এবং বিজ্ঞানী লা বেল, তারা প্রস্তাব করলেন এবং পরীক্ষামূলকভাবে দেখালেনও বটে, খানিকটা পরীক্ষামূলকভাবে দেখাতে পারেন, প্রস্তাবটাই করলেন যে তাহলে কী করলো ভ্যান টফ এবং লা বেল কত সালে, 1874 সালে। তারা বললেন যে আমরা যে চতুস্তলক দেয়, অর্থাৎ পিরামিড মানে ত্রিভুজ আকার যে পিরামিড, নিচের বেসটা হচ্ছে ত্রিভুজ, এইখানে রয়েছে, সেই তার সঙ্গে এইখানে 4টে এই রকম করে রয়েছে, এইটা হচ্ছে পিরামিডের স্ট্রাকচার। তা সেই পিরামিডের স্ট্রাকচারের কেন্দ্রবিন্দুতে এইখানে কার্বন রয়েছে, সেই কার্বনের 4টে হাত, এইখানে কার্বন রয়েছে মোটামুটি মধ্যিখান করে, সেই কার্বনের 4টে বন্ধ যোজ্যতা এইদিকে 4টে শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত।
চারটে শীর্ষবিন্দু, এইটা পিছন দিকে চলে গেছে, এইটা যেটা দেখতে পাচ্ছি এই যে রেখাটা, এটা গেছে পিছন দিকে। তাহলে এইটা তো বেস, ভূমি। সেই ভূমির যে তিনটে শীর্ষবিন্দু ত্রিভুজের, এই তিনটে শীর্ষবিন্দুর দিকে তিনটে এখানে বন্ধন বা যোজ্যতা নির্দেশিত হয়েছে, আর একটা ওপর দিকে গেছে। তা এইবার এই যে এক একটা যোজ্যতার সঙ্গে আর একটা যোজ্যতার যে বন্ধন কোণ, সেটা কিন্তু চারটের ক্ষেত্রেই সমান বা ইকুয়াল। সেই বন্ধন কোণের মান হচ্ছে, এটা চারটের জন্যই এখানেও যা বন্ধন কোণ, এদিকেও যা বন্ধন কোণ, এইটার সঙ্গে এটাও তাই বন্ধন কোণ, বা ওই যে যেটা পিছন দিকে চলে গেছে তার সঙ্গেও প্রত্যেকটার বন্ধন কোণ একই। সেটার মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তোরা ত্রিকোণ মিনিটে ডিগ্রি মিনিটের ব্যাপারটা পড়েছিস, ডিগ্রি তো আগেই জানতিস, মিনিটের ব্যাপারটা তো ত্রিকোণ মিনিটে দেখেছিস। এইটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে তার অ্যাঙ্গেল। তো এই চারটে যোজ্যতার মধ্যে কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তা এই হিসেবে মিথেনের গঠনটা কিন্তু ওনারা ব্যাখ্যা করলেন যে মিথেনের গঠন হবে এইরকম, এইটাই থাকবে। আমি আর একবার আঁকছি এটাকে। তার মানে আমি যদি এখানে একটা বেস আঁকি, একটা ত্রিভুজ আকার, এইখানে উপর দিকে আমি আঁকলাম একটা শীর্ষবিন্দু, যে শীর্ষবিন্দুটা থেকে এরকম যুক্ত হয়েছে, এর ভিতরেতে কার্বনটা রয়েছে, এইদিকে একটা কোণ যোজ্যতা, এইদিকে একটা যোজ্যতা, এইদিকে একটা যোজ্যতা এবং এইদিকে একটা যোজ্যতা গেছে। এই যে চারটে যোজ্যতা, আমি যদি এইটা যদি এদিক থেকে আঁকি, এই যে চারটে যোজ্যতা গেছে, তার মানে আমি যদি এই গঠনটাকে ছেড়ে দিই, মানে আমরা চতুস্তলকটাকে আঁকবো না, এখন যদি শুধু কার্বনটাকে নিয়ে আঁকি, তাহলে দেখ কি হয়। কার্বন এইদিকে একটা, এইটাকে এরম করে আঁকা হয়, আসলে হ্যাঁ এরম করে আঁকা হয়। এইটা পিছন দিকে গেছে, এটা গেছে পিছন দিকে, এইটা গেছে দুধারে, অর্থাৎ এইটা পিছন দিকে ছোটটা হচ্ছে এইটা, দুধারের এইটা আর এইটা হলো এইটা এবং এইটা, আর উপরের দিকে যেটা সেটা হচ্ছে এইটা। একই করলো, এইখানে একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করলো, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করলো, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করলো, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করলো। এটা চতুস্তলকীয় গঠন, এবং প্রত্যেকটা কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট করে প্রতিটা। এটা এখানের মধ্যেও তাই 109 ডিগ্রি 28 মিনিট, এখানের মধ্যেও তাই, এটার মধ্যেও তাই, সবগুলোর মধ্যেই তাই। যে কোনো এইটার মধ্যে ওদিকে গেল তাই, আবার এইটার সঙ্গে যদি এইটাকে কোণ করি, এটাও 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ আমার হচ্ছে এইটা শুধু এইটার সঙ্গে এই কোণটা, এই বাহুর সঙ্গে এই বাহুটা, এইটার সঙ্গে ওইটা, সবার সঙ্গে সবার, প্রত্যেকটা যোজ্যতার সঙ্গে প্রত্যেকটা যোজ্যতার কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট করে রয়ে আছে। ঠিক আছে। তা এখন একটা প্রশ্ন মাথায় বিজ্ঞানীদের ঘুরতে লাগলো, যে 109 ডিগ্রি 28 মিনিট করে না তাদের গঠনটা হলো, এখন হলো কি যে যে এই যে 109 ডিগ্রি 28 মিনিট এই যে জৈব যৌগগুলো তৈরি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন যে শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরকম গুটি কয়েক পরমাণু বা গুটি কয়েক মৌল দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এতগুলো জৈব যৌগের সংখ্যা কেন? সেখানে বিজ্ঞানীরা একটা আবিষ্কার করলেন, যাটার নাম দিলেন ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম, এটা কার্বনের ক্ষেত্রে বেশি উল্লেখযোগ্য, মানে এই ধর্মটা কার্বনেরই বেশি দেখা যায়। ধর্মটা কি না, একই পরমাণু, কার্বনের সঙ্গে কার্বন পরমাণু পরপর শৃঙ্খলাবদ্ধভাবে যুক্ত হতে পারে। কিন্তু আমি শুধু শুধু এটা কেন করলাম, শুধু কেন আমি এটা করলাম না, এখানে কার্বনের সঙ্গে কার্বন যুক্ত হচ্ছে, আর অন্যগুলো কার্বনের 4টে করে বাহু, সেখানে 4টে করে যোজ্যতা, সবগুলোকে যদি তোমরা প্র্যাকটিস করো এইগুলোকে হাইড্রোজেন দিয়ে দিতে হবে।
তাহলে এইভাবে পরপর কার্বন যুক্ত হয়ে হয়ে, আমি তোমাদের বলি, যদি মনে করো দুটো কার্বন দিয়ে এইখানে একটা যৌগ তৈরি হলো, একটা কার্বন দিয়ে মিথেন দেখিয়েছি, দুটো কার্বন দিয়ে একটা যৌগ তৈরি হলো, এটা একটা যৌগ পেলাম। এরপরে আর একটা কার্বন এখানে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে গিয়ে আর একটা যৌগ তৈরি করলো, তাহলে এটা পৃথক যৌগ হলো। আর একটা কার্বন যুক্ত হয়ে পৃথক যৌগ তৈরি হলো, এইখানে কার্বন তৈরি হলো। এরকম আবার হতে হতে বলে না, এই যে চারটে কার্বন এখানে যদি না থাকে, শাখা শৃঙ্খল যদি তৈরি করে, এইটা হাইড্রোজেনটা রয়েছে, এইখানে কি হলো, বলে না এইখানে একটা কার্বন যুক্ত হবে। ব্যাস, এরকম করে যুক্ত হতে 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 অনেক লম্বা চেন তৈরি করে করে বিভিন্ন যৌগ তৈরি করতে, তৈরি জৈব যৌগের মধ্যে তৈরি হতে থাকলো। ঠিক আছে, এই ক্যাটিনেশন ধর্ম এর সাহায্যে, যেমন এরকম স্ট্রেট চেন, একটা পরপর কার্বন যুক্ত হতে 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 স্ট্রেট চেন যেটাকে বলছি, অর্থাৎ দীর্ঘ শৃঙ্খল, দীর্ঘ শৃঙ্খল। তাহলে দীর্ঘ শৃঙ্খল, শাখা শৃঙ্খল, শাখা শৃঙ্খল মানে এইটা শাখা শৃঙ্খল যুক্ত কার্বন যৌগ। তারপরে দ্বিবন্ধন যুক্ত, আবার দেখো দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন হতে পারে। এরকম করে পরপর যুক্ত হতে হতে এখানে আমি একটা দেখাচ্ছি, এখানে দ্বিবন্ধন, আমরা পরে আলোচনায় আসছি। এইখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এটা পাশে লিখছি, এটা মানে পরে তোমাদের বোঝাবো যে কেন পাশে লিখছি। এইরকম হতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়ে যেতে পারে। তারপরে এর সঙ্গে দ্বিবন্ধন হচ্ছে, মানে যে দ্বিবন্ধনই সবসময় যুক্ত হতে পারে তা নয়, এর সঙ্গে কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধন হতে পারে। আমি তো এইটা এঁকে দেখাই, যারা এইখানে হাইড্রোজেনগুলো পাঠিয়ে দিতাম। এইখানে আমরা বিভিন্ন পাশাপাশি লিখতে পারি, কিন্তু কার্বনের সঙ্গে যেন বন্ধনটা থাকে। আমরা এদিক ওদিক ঘুরিয়ে লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু কার্বনের সঙ্গে যেন বন্ধনটা থাকে। এরপরে দেখো বললো যে না, এইখানে এই কার্বনের সঙ্গে আর একটা কার্বন যুক্ত হতে পারে, সে আবার তিনটে হাইড্রোজেনকে নিল। এর সঙ্গে বলে না আর একটা কার্বন যুক্ত হতে পারে। এইরকম করে যত ইচ্ছা কার্বন পরপর যুক্ত হতে পারে, তার মধ্যে একটা দ্বিবন্ধন প্রবেশ করলো। একটা দ্বিবন্ধন না হয় আর একটা দ্বিবন্ধন থাকতে পারে, দুটো দ্বিবন্ধন থাকতে পারে, তিনটে দ্বিবন্ধন থাকতে পারে, বা ত্রিবন্ধন তৈরি হতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি হতে পারে। কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি হতে পারে। এরকম এর সঙ্গে কার্বন যুক্ত হতে পারে, ধরো একটা এইচ সি ট্রিপল বন্ড সি সি, এরকম হতে পারে। এই কার্বনের চারটি যোজ্যতা হয়ে গেল। এরকম প্রচুর। আবার দেখো বদ্ধ শৃঙ্খল হতে পারে, তাহলে এখানে আমি বললাম দ্বিবন্ধন যুক্ত, ত্রিবন্ধন যুক্ত। ত্রিবন্ধন যুক্ত। এবার বদ্ধ শৃঙ্খল হতে পারে, কিরকম, ধরো একটা ষড়ভুজ, সেই ষড়ভুজটা কার্বন দিয়ে তৈরি হয়েছে। এবার পরপর যুক্ত হয়েছে, এইগুলোকে এক একটা কার্বনের দুটো করে হাত হয়ে গেছে, আর দুটো করে দিতে হবে, হাইড্রোজেন আছে এটা। এরকম হতে পারে। আবার এটা দিয়ে তৈরি হতে পারে। আবার দেখো বদ্ধ শৃঙ্খলেরই আর একটা রকমের হচ্ছে, তাহলে আমি যদি একটা করে হাইড্রোজেন মুছে দিই, প্রত্যেকটা থেকে একটা করে হাইড্রোজেনকে মুছে দিলাম, সেখানে অল্টারনেট করে দ্বিবন্ধন আছে। এই গঠনটাকে বলে বেনজিনের গঠন। এটা বেনজিন, C6H6, তিনটে কার্বন, ছটা কার্বন আর ছটা হাইড্রোজেন, এটা C6H6 বলে বেনজিন। বেনজিনের গঠন যেমন, এই বেনজিনের বিভিন্ন, এই যে হাইড্রোজেনের জায়গায় অন্য গ্রুপ বসতে পারে, আরও কার্বন যুক্ত হতে পারে, যা ইচ্ছা।
এরকম বিভিন্নভাবে কার্বনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে অসংখ্য প্রায় 20 লক্ষের মতন জৈব যৌগের সন্ধান পাওয়া গেছে এখনো পর্যন্ত। কয়েকটা মাত্র মৌল দিয়ে তৈরি যৌগগুলো এত সংখ্যক রয়েছে। এইটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্মের মাহাত্ম্য। এই ক্যাটিনেশন ধর্ম না থাকলে তাহলে দেখো আমরা জৈব যৌগের মধ্যে জৈব যৌগ তৈরি হতো না, জীব সৃষ্টি হতো না। তাহলে ক্যাটিনেশন ধর্মও কিন্তু জীব সৃষ্টির একটা, এই যৌগগুলো ছাড়া তো জীব হবে না। বিভিন্ন যে জীবের মধ্যে যে সমস্ত যৌগগুলো আছে সেগুলো এই ক্যাটিনেশন ধর্মের ওপরই দাঁড়িয়ে আছে। এত সংখ্যক যৌগ, সেই ক্যাটিনেশন ধর্মের জন্যই কিন্তু জৈব যৌগগুলো তৈরি হয়েছে। এবং জৈব যৌগ তৈরি না হলে জীবেরও অস্তিত্ব থাকতো না। আজকে আমি এই পর্যন্ত তোমাদের ভিডিওটা করলাম। পরবর্তী অংশগুলো আমি নেক্সট ভিডিওতে পাঠাবো। বাই।